আজকের এই ডিসেম্বর মাস আমরা অত্যন্ত দুঃখিত, যে বললাম না ডিসেম্বর মাসটা আমাদের দুঃখের মাস হয়ে গেছে, শোকের মাসের মতো হয়ে যাচ্ছে। আমরা কথা বলতে পারছি না, আমাদের বিজয় দিবসের কোনো আয়োজন করতে পারছি না, একটা মিছিল করা সম্ভব না, কারণ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ করতে হবে না, সে যদি আজকে মুক্তিযুদ্ধের কথাও বলে, সে যদি আজকে জয় বাংলা ভাষা আওয়ামী লীগের দোসর হয়ে যাবে, সমর্থক হয়ে যাবে। কাজেই তাদের যে আসলে সে 1971 সালে সেই পশ্চিম পাকিস্তানের সেই এজেন্ডা মানে ফুলফিল করবার জন্য ওনারা পশ্চিম পাকিস্তানে, তখন আমরা যাদেরকে দেখেছিলাম আসলে সে আলবদর আল শামস যুদ্ধাপরাধী, তারাই কিন্তু অবৈধ সরকার ক্ষমতায় আসবার পর তাদের যা যা লক্ষ্য উদ্দেশ্য সেটা স্পষ্ট হচ্ছে, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে আঘাত করা, স্বাধীনতাকে, মানে আমাদের যে স্বাধীনতা, আমার যে 1971, আমার যে ইতিহাস, 30 লাখ শহীদ, এটিকে মুছে ফেলা। এবং সেই মুছে ফেলতে গেলে কি করতে হবে? আপনার শিক্ষা ধ্বংস করতে হবে, আপনার সংস্কৃতিতে আঘাত করতে হবে, আপনার শিক্ষককে আঘাত করতে হবে, আপনার বাংলাদেশের যে ঐতিহ্য সেগুলোকে টান দিতে হবে, মুছে ফেলতে হবে। যেটা তিনি বলেছিলেন রিসেট বাটন চাপ দিয়ে সব মুছে ফেলবেন। তারা আসলে স্বাধীনতা বিরোধীদের একাত্মতার সাথেই এসছে, তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষের হয়ে কাজ করতে চায় বলেই আজকে আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল এবং স্বাধীনতাকে সমুন্নত রাখতে চায়, সেই কারণে তাদের এত আক্রোশ। আর ওই যে যুদ্ধাপরাধী বিচার আমরা করেছি, তারা তো পাকিস্তান থেকে বাংলাদেশ হতে চায়, তারা বাংলাদেশে বিজয় দিবসে পতাকা বিক্রি করে, এটা একটা প্রচলন, এটা আমরা মানে ছোটবেলা থেকে দেখে এসেছি। এবং যারা পতাকা বিক্রি করেন সেরকম একজনের ভাষ্য হচ্ছে আগে 3 থেকে 4 হাজার টাকার পতাকা বিক্রি করতে পারে, আর এখন বিক্রি হয় 500 থেকে 700 টাকা। মানে বাংলাদেশের জাতীয় পতাকাটাও আজকাল কেউ কিনছে না। তো শিল্পকলা একাডেমি জামিল আহমেদ স্যারই বলছি, কারণ আমরা যখন কারো কাছ থেকে কিছু শিখি তাকে শিক্ষক হিসেবে সম্বোধন করি, তো নাট্য শিক্ষক হিসেবে ওনাকে আমি শ্রদ্ধা করি, সেখানে ওনাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু একজন জামিল আহমেদ যখন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, তখন তিনি যেটা করছেন, এখন হয়তো উনার বক্তব্য উনি এই সরকারকে সমর্থন করে সরকারের ইচ্ছাকে উনি প্রাধান্য দিয়ে সেটাই করছেন। কিন্তু বিজয় দিবসে কাওয়ালি কেন হবে? বিজয় দিবসে যা করছেন ওনারা, সেখানে তো মুক্তিযুদ্ধ নেই, সেখানে আমাদের 71-এর কোনো চেতনা নেই, সেখানে আমাদের মুক্তিযোদ্ধারা নেই, আমাদের বীর শ্রেষ্ঠরা নেই, আমাদের স্বাধীনতা নেই, আমাদের বঙ্গবন্ধু নেই, জয় বাংলা নেই, কিচ্ছু নেই। এগুলো থাকবে কেন? তারা তো সেই কমিটমেন্ট করে আসেন নাই, তারা তো জাতির পিতা, আপনারা বঙ্গবন্ধু বলছেন, সেটা তো বাদ দিয়ে দিয়েছে। সংস্কৃতিকে উপস্থাপন করতে চায়, যে সংস্কৃতিটা চাপিয়ে দিতে চাইছে জাতির উপর, এবং সেটাই জোরপূর্বক করছে। কারণ ধরেন আজকে আমি গিয়ে যদি প্রতিবাদ করতে যাই বা আরেকজন গিয়ে প্রতিবাদ করতে যায়, তখন যেটা হবে সেই মব বাহিনী এসে আমাদেরকে প্রতিরোধ করবে। সরকারের যা চাহিদা সেটা পূরণ করছেন জামিল আহমেদ স্যারদের মতো কিছু মানুষ, আর আমরা যদি প্রতিবাদ করতে নামি তাহলে মব বাহিনী আমাদেরকে প্রতিরোধ করছে। তো আজকে আমাদের চেতনার জায়গায় যে বিশ্বাসঘাতকতাগুলো হচ্ছে, আমরা 1971 সালে কিন্তু দেখেছিলাম যে আমাদের সংস্কৃতির উপর আঘাত এসেছিল, এখনো তাই হচ্ছে। আমরা দেখেছি আমাদের চেতনায় আঘাত, এখনো তাই হচ্ছে। আপনি দেখেন 7ই মার্চের সমস্যা কোথায়? 7ই মার্চ কেন বাতিল হবে? 7ই মার্চে কেন নিষেধাজ্ঞা? কেন আমরা জয় বাংলায় আজকে আঘাত আসবে? কেন 15 আগস্টে আঘাত আসবে? কেন আমাদের বিশেষ দিনগুলোতে আঘাত আসবে? কেন আজকে জাতীয় পতাকা নিয়ে তারা জাতীয় পতাকা চেঞ্জ করার জন্য আবেদন করছেন? তারা বাংলাদেশ নামটি পরিবর্তন করবার জন্য, আলী রিয়াজ সাহেব আমেরিকায় থাকেন, তিনি বাংলাদেশে এসে, তিনি নাকি একজন শিক্ষক, অধ্যাপনা করেন, তিনি বাংলাদেশে এসে বাংলাদেশ নামটি পরিবর্তনের জন্য তিনি আবেদন করছেন। তিনি কে? বাংলাদেশের নাম পরিবর্তন করবার সুপারিশ করছেন। অর্থাৎ এই অবৈধ সরকারের এজেন্ডাগুলো কিছু মানুষ পরিপূর্ণভাবে মানে তারা পূরণ করবার জন্য কাজ করছে। শিল্পকলার যে প্রোগ্রামগুলো নিয়েছেন জামিল আহমেদ সাহেব, ঠিক আছে, নাটক বন্ধ করেছেন আমরা দেখেছি, এবং নাটকের কর্মীদের উপর ডিম ছোড়া হয়েছে যেটা দেখেছি। তিনি শান্ত হননি, উনি মামুনুর রশিদকে মঞ্চে উঠতে নিষেধ করেছেন, উনি ফেরদৌসী মজুমদারকে মঞ্চে উঠতে নিষেধ করেছেন। উনি এই সাহসগুলো কি করে দেখায়? না, উনি তো করেননি। এই সরকার যা চায়, সরকারের নীতিমালা অনুযায়ী তো তিনি কাজ করছেন।
তো সংস্কৃতি উপদেষ্টা যিনি আছেন বা সংস্কৃতি উপদেষ্টার সাথে যে উপদেষ্টা টিম রয়েছে তাদেরই এজেন্ডা এগুলো, যে বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ঐতিহ্য এসব থাকবে না। আপনি দেখেন সেলিনা হোসেনের যে কবিতা বেগম রোকেয়ার যে আজকে পরিণতি, আজকে পাঠ্যপুস্তকে যে কবিতা সংযুক্ত করা হয়েছে, সে কবিতাটি আপনি পড়েছেন, একটা অশ্লীল কবিতা। সে কবিতাটার মানে কি? আজকে বেগম রোকেয়ার মুখের উপর অশ্রাব্য গালি দেখছি আমরা। আজকে বেগম রোকেয়া অপাঙ্ক্ত হয়ে যায়, তাহলে আমাদের ছাত্রছাত্রী কি শিখবে? আজকে আমাদের শিক্ষকদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে, শারীরিক মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। তাহলে আপনাকে একটু থামিয়ে দিই, এগুলো আমরা সবাই দেখেছি, আমাদের অনেক দর্শক এখানে যুক্ত হয়েছেন। আমরা কমেন্টস গুলো মুন্না তুমি একটু দেখাতে চেষ্টা করো, ভালো ভালো যারা লিখেছেন, আমরা মতামত নিয়ে কিছু নিতে চেষ্টা করব। প্রাচী আপা, আপনি যেহেতু বলেছেন শিক্ষাক্ষেত্রে যে পদত্যাগের ব্যাপারটা বলা হচ্ছে, অনেক অপমান করা হচ্ছে, সেটা না, আমরা সেদিকে না, যে আমরা নতুন প্রজন্মের দিকে তাকাই। সেটা হচ্ছে আগামী জানুয়ারিতে আমাদের নতুন বই প্রকাশিত হতে যাচ্ছে এবং নতুন ভাবে পরিবর্তিত আকারে নতুন বইয়ের ব্যাপারে নিশ্চয়ই পাঠ্যক্রম, পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, আমি আপনাকে বইয়ের ব্যাপারটা তথ্য দিতে চাই। দেখেন, গত বছরে 36 কোটি বই ছাপা হয়েছিল 500 কোটি টাকাতে। এবার 41 কোটি বই ছাপা হচ্ছে 1200 কোটি টাকাতে। তাহলে 5 কোটি বই ছাপানোর জন্য অতিরিক্ত খরচ হচ্ছে 700 কোটি টাকা। তারপরও 1 জানুয়ারি ছাত্রছাত্রীরা বই পাবে না, হবে না, আর পাবে না। তারপর এবং পাঠ্যপুস্তকে আমাদের ছাত্রছাত্রীদের জাতিগতভাবে মেধা মননকে তৈরি করবার জন্য সেরকম ব্যবস্থা নেই। আমি আসলে মানে যদি খুলেই বলতে চাই যে আপনি আপনার সন্তানকে কি শেখাতে চান? রবীন্দ্রনাথ শেখাতে চান, নজরুল শেখাতে চান, লালন শেখাতে চান, সেলিনা হোসেন পড়াতে চান, বেগম রোকেয়া পড়াতে চান, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে চাই আমরা, কিন্তু আমাদের এই পাঠ্যসূচিতে সেখানে কি আছে সেটি আমাদের নজর দেওয়ার প্রয়োজন। এটি অত্যন্ত আশঙ্কার বিষয় যে আমরা আমাদের আগামীর সন্তানদেরকে যে বইগুলো তুলে দিচ্ছি, সে বইতে তারা কি শিখবে, কি ভাষা শিখবে। আচ্ছা, যাই হোক, কি শিখবে আমরা জানি না। আমাদের মুফতি আমির হামজা সাহেব তিনি বলেছেন তাকে যদি মাজার ভাঙার দায়িত্বটা দেওয়া হতো তিনি সবার আগে লালনের আঁকড়া ভাঙতেন। আপনি বলছেন যে এবার পাঠ্যপুস্তক সংযোজনের তো প্রশ্নই আসে না। কেন লালনকে পাঠ্যপুস্তকে সংযোজন করতে হবে? আমাদের ভাঙাটা কিভাবে প্রয়োজন, জরুরি, সেটি ভাঙতে হবে আগে। আমাদের ভাঙা গড়া, ঠিক আছে, ভাঙা গড়া থেকে আমরা একটু ফেরত আসি, আমরা যুক্তরাষ্ট্রে আসি। আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র বর্ষিয়ান রাজনীতিবিদ সিদ্দিক ভাই অপেক্ষা করছেন। সিদ্দিক সাহেব, আমরা একটা জিনিস দেখেছি যে রুহুল কবির রিজভী তার স্ত্রীর, এটা কিন্তু বিরাট মনের পরিচয় দিয়েছেন। নিজের স্ত্রীর শাড়ি তিনি এনে পড়িয়েছেন এবং বিছানা চাদর এনে পড়িয়েছেন পরবর্তীতে, এবং তিনি বলেছেন কাঁচামরিচ ছাদে চাষ করব, আমরা বাড়ির উঠোনে পেঁপে গাছ চাষ করব। এই যে একটা ভারতীয় পণ্য বর্জন এবং ভারতীয় গরু কিন্তু আমরা একটা ফেরত দিয়েছি, এটা কিন্তু একটা সাফল্য আমাদের। ভারতীয় গরু আমরা বাংলাদেশে প্রবেশ করতে দেইনি। এই বিষয়টি আপনি কি মনে করেন ভারতীয় সব পণ্য ইন্ডিয়া থেকে ছাপিয়ে নিয়ে এসেছি? কি মেট্রো রেলের নতুন করে যে ডিজাইন করে টিকিট, সেটা কিন্তু ভারত থেকে এসেছে। এগুলা প্রয়োজনে এখন পুড়িয়ে ফেলা হবে, তারপর ভারতীয় পণ্য আমরা ব্যবহার করতে চাই না, ভারতীয় কোনো কিছু ইউজ করতে চাই না। সিদ্দিক ভাই, আপনি বলেন যে এই শাড়ি এবং বিছানা সিট যে বেডশিট যে পড়ানো শুরু হয়েছে, এটা কোথায় গিয়ে থামবে? কি পদক্ষেপ নেওয়া যায় এই ব্যাপারে? আপনি আনমিউট করতে হবে। আচ্ছা, বিষয় হলেন একজন পরিপক্ক রাজনীতিবিদ, সত্যিকারের অর্থে উনি কোন রাজনীতি, জি, তাতে কোনো সন্দেহ নাই। তবে উনি যেভাবে ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, আমি শুনেছি, আমি জানি না ঘটনাটা সত্য কিনা, ওনার হাটে নাকি রিং লাগানো আছে ভারতীয়, তো সে রিংটা কি এনে ফেরত দিচ্ছেন কিনা সেটা জানি না। সেটা যদি সত্য হয়ে থাকে সেটা ফেরত দিলে প্রয়োজন হইলে দেবে, সেটা নিয়ে আপনি চিন্তা করার, আপনার চিন্তা করার তো প্রয়োজন নাই। প্রয়োজন হইলে দেবে। তবে আমি ভাই আপনাকে বলি, আমরা যে সমস্ত নিয়ে আলাপ আলোচনা করছি, এটা তো সরকার না, এই সরকার কি করতেছে না করতেছে এ নিয়ে কিন্তু আমাদের সময় নষ্ট করার আর শেষ সময় বোধ আমাদের নেই। আমাদের টক শো তো বন্ধ হয়ে যাবে, কিছু একটা তো শেষ সময় বন্ধ না, প্লিজ আমাদের কি করতে হবে। গত পরশুদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দলীয় সভাপতি
জননেত্রী শেখ হাসিনা কিন্তু তার 1 ঘন্টার অধিক বক্তব্যে আমাদের এখন কি করণীয় উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন, এবং সেখানে একটা বড় ইঙ্গিত দিয়েছেন যে সেনাবাহিনীর উচিত বাংলাদেশের জনগণের জানমাল রক্ষা করা, জঙ্গিদের সাহায্য করে না, জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দিল, এবং 21 আগস্টে যারা দণ্ডপ্রাপ্ত হলো ওই সেই জঙ্গিদের যে হত্যা, যে 21 জন বিদেশিকে হত্যা করা হলো, সেই তাদের যারা হত্যাকারী তাদের সেই জঙ্গিদের বের করে দিয়ে সেনাবাহিনী থেকে কেন প্রশ্রয় দিচ্ছে, এটা একটা ইঙ্গিত উনি দিয়েছেন। আমাদের সেনাবাহিনীর কাছে অনুরোধ সেই দিকে লক্ষ্য রাখে। আর দ্বিতীয়টা যেটা আমি বলতে চাচ্ছি, কিসের এরা ফ্ল্যাগ পরিবর্তন করুক, জাতীয় সঙ্গীত, এদের কোনো ক্ষমতা নেই, এদের কোনো ম্যান্ডেট নাই, এটা একটা অবৈধ সরকার। উনি বারবার সেটা বলছে, অবৈধ সরকার। এই অবৈধ সরকারের করার কোনো ক্ষমতা নেই, এটা একটা সাময়িক ব্যাপার, আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং আওয়ামী লীগই সেটা করতে হবে। কারণ এই আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের কাছ থেকে আমরা এই সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি, এবং আওয়ামী লীগের দায়িত্ব এখন এই খুনি ইউনূস এই মিটাকুলাসলি ডিজাইন করে সে যে ক্ষমতায় বসেছে জোরপূর্বক, একে উৎখাত করার সময় এখন আমাদের নেতা কর্মীরা যারা দেশে বিদেশে আছেন, আপনারা সবাই প্রস্তুত হন, এবং দেশে আপনাদের সবাই বের হলে অবশ্যই দেশের জনগণ আপনাদের সাথে আছে, এবং এই খুনি এবং এই দেশ বিরোধী শক্তি ডক্টর ইউনূস জয় বাংলাকে কোর্টের আদালতে স্থগিত করার মধ্য দিয়ে প্রমাণ করেছে সে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রধান। অতএব তাকে আমাদের মাটি, বাংলাদেশের পবিত্র মাটির থেকে, বঙ্গবন্ধুর বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করার সময় এখন। তাই আসুন, আমি বলবো আপনার এই টকশোর মাধ্যমে মানুষের, জনগণের, সাধারণ মানুষকে বলবো, আপনারা সাবধান হয়ে যান। সংবিধান 30 কোটি শহীদ রক্তের বিনিময়ে সংবিধান, এই সংবিধানের গায়ে যারা হাত দিচ্ছে আপনারা সাবধান। আর সংবিধানটা হলো আমার আপনার, এই সংবিধান সরকারের না, এই সরকারের কোনো অধিকার নেই পরিবর্তন করা। এটা পরিবর্তন করবে একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট যেটা করেছে, সেখানে পার্লামেন্টারিয়ান ছাড়া এর বৈধতাও দিতে পারবে না, এর যোগ বিযোগ যেটাই করে তারা শুধু করতে পারে, এই সরকার করতে পারে, এই সরকারের কোনো অধিকার নাই। আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই, এখন আমাদের সময় এসেছে বিজয় মাসে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আগামী মার্চ মাসের আগেই এই অবৈধ সরকারকে বাংলাদেশের মাটিতে, এই জঙ্গি সরকারকে বাংলাদেশের মাটির থেকে চিরবিদায় দিতে হবে। চলুন আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই কাজটাই করি। ধন্যবাদ আপনাকে। আমি ঠান্ডা মাথায় দুটো কথা বলি। আপনি প্রফেসর ইউনূস সাহেব জাতিসংঘ অধিবেশনে এসে ক্লিন্টন ফাউন্ডেশনের এখানে কি বলেছেন, উনি তো সত্য কথাই বলেছেন। রুকে আপা বলেছেন রিসেট বাটন, তো রিসেট বাটনের কথা উনি বলেছেন, কথা তো সত্যই বলেছেন। ওনারা পরিবর্তন করতে চাচ্ছেন এবং সেগুলোর ব্যাপারে ওনারা বলেছেন কি কি পরিবর্তন করবেন। আর আপনি যেটা বলেন যে আরো কি মিটাকুলাস না কি যেন, এটা ইংরেজি শব্দ বুঝি না, এটাও তো উনি বলেছেন যে প্ল্যান করে একটা আন্দোলন হয়েছে। এটা যদি চাপা থাকে তাহলে আপনারা বুঝতেন কথাটা, উনি তো পরিষ্কার করে দিয়েছেন কি করেছেন, কি হতে চেয়েছে। আর রোকেয়া প্রাচী আপা নাকি আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন, তিনি বলেছেন যে ওই যে সংবিধানের কথা বলেছেন, আলী রিয়াজ সাহেব তো সেটা সাদরে গ্রহণ করেছেন। আমাদের দুইজন রাজনীতিবিদ আমরা দেখেছি, একজন বলছে যে বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্র, এটা বলতে হবে, কারণ কেউ কেউ বলছে কল্যাণ বললে এটা বাংলা শব্দ হিন্দু হিন্দু লাগে। উনি আরেকটা চমৎকার নাম দেওয়া উচিত ছিল, সেটা তিনি ভুল করেছেন, এই নাম গ্রহণযোগ্য হবে না। আরেকটা হলো আমাদের রাশিদ সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি বলেছেন যে গণপ্রজাতন্ত্রী বাদ দিতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে। কে আবার সমালোচনা করে বলছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক বাংলাদেশ নামই থাকবে না, পরিবর্তন করতে হবে। রিসেট বাটন যেহেতু চাপা হয়েছে, সবকিছুতে একটা পরিবর্তন আসতে হবে।